তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছে, যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা লন্ডনে একটি জনসভা যোগ দিবেন এবং যে জনসভার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ, ব্রিটিশ আওয়ামী লীগ তারা সমস্ত রকম প্রস্তুতি শুরু করেছে, হল ভাড়া করেছে এবং সেখানে তারা একটি প্রবাসী সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে বললেন কর্নেল অলি আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপর তারা আঘাত আনতে পারে। আওয়ামী লীগ দল গোছাচ্ছে, আওয়ামী লীগ আবার ফিরে আসার চেষ্টা করছে, আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তারেক রহমান ওই সময় ছিলেন সাজাপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের এমবার্গো দেওয়ার একটা লজিক থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন। আমি উত্তরটা জানতে চাই আসলে এটা ঠিক হলো কিনা। আগামী 8 ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবে শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এখনো পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ভারতে। হঠাৎ কি হলো যে সাম্প্রদায়িক ইস্যুর একটা ধোঁয়া তুলে তারা সেই ধরনের ঘটনা ঘটাচ্ছে। দেশ এখন নিরাপদ জায়গায় এসেছে মন্তব্য সেনা প্রধানের। জাতির জন্য 2-1 দিনের মধ্যেই আসছে সুখবর। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। আজকের খবর হলো যে ব্রিটেনের যে যুক্তরাজ্য যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আবার সমাবেশ কল করেছে। 8 ডিসেম্বর তারা সমাবেশ করবে এবং তারা একটা পোস্টারও ছেপেছে, সেখানে লিখেছে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ তারা শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী দেখাচ্ছে। এবং এই ব্যাপারে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক বলেন যে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই, পরবর্তী সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এবং তারা যে পোস্টার ছেপেছেন তারা বলছেন যে সেখানে প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনা উপস্থিত থাকবেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন, সেখানে হয়তো বক্তৃতা দিবেন। এবং অনেকেই মনে করছেন সেখানে প্রবাসী সরকার ঘোষণা হইতে পারে, কিন্তু এগুলো অনিশ্চিত। এবং এইটা হয়তো এই সরকারের একটা মাথা ব্যথা যে তারা এখন ক্যাম্পেইন শুরু করেছে। আগে ভারত ছিল, এখন দেখা যায় ইউরোপেও চলে আসছে আওয়ামী লীগ। তো এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে এবং কেউ কেউ বলছেন এই সমাবেশে শেখ হাসিনা বক্তব্য রাখবেন কিনা, কিভাবে রাখবেন, এগুলো এখনো নিশ্চিত নয়। তবে সরকার এর আগে যে অল পার্লামেন্টারি কমিটি যারা প্রতিবেদন তৈরি করেছে তারা বলছে যে এটা বাংলাদেশ সরকার বলছে অসত্য, এখানে তথ্য সবকিছুতে আসে নাই, 1,500 লোককে হত্যা করা হয়েছে, এই সব ব্যাপারে কিছু নেই এটাতে। তো এটা নিয়ে ব্রিটিশ সরকারের সাথে বর্তমান সরকারের খুব একটা মনোমাল্য তা নয়। বাংলাদেশ সরকার তার অবস্থান ব্যাখ্যা করেছে এবং ব্রিটিশ হাই কমিশনার সেটা বলছেন যে ঠিক আছে, আমরা আলাপ করবো, তোমরা তোমাদের মতো আলাপ করো, সমস্যা নেই। আসল কথা হলো যে এইসব দেশে এমনকি দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় এবং এখানে মোটামুটি সবাই স্বাধীন। এবং একটা গ্রুপ তৈরি হয়েছে যারা যে প্রতিবেদনটি তৈরি করেছে সরকারের বিরুদ্ধে যায়। এখন এই যে সভা আহ্বান করা হয়েছে, এটা হয়েছে ইস্ট লন্ডনের ইমপ্রেশন হলে 8 তারিখ। এবং এটা নিয়ে অনেকেই মনে করেন পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, কারণ আপনারা জানেন যে যুক্তরাজ্যে বিএনপি এবং জামাতেরও বড় সংগঠন রয়েছে, এখানে তারা পাল্টা সমাবেশ ডাকতে পারে বা কোনো বাধাগ্রস্ত করতে পারে, এটাও একটা ব্যাপার আছে। তবে কেউ কেউ মনে করতে পারেন যে এটা তারা ব্রিটিশ সরকারের অনুমতি দিয়েছেন কিনা। আসলে এইরকম কোনো হলে সমাবেশ করতে হলে এই দেশে কোনো অনুমোদনের দরকার হয় না। যাই হোক, এখন আওয়ামী লীগ এইসব করে তারা জানান দিচ্ছে তারা ডুবে নাই, তারা এখনো অ্যাক্টিভিটিতে আছে। বাংলাদেশে হয়তো তারা মুভ করতে পারছে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আছে এবং তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছে এবং তারা জানান দিচ্ছে যে তারা মরে নাই এবং তারা যে কোনো সময় বাংলাদেশও ঢুকতে পারে এবং তারা দাঁড়াবে। আপনাদের মনে আছে তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা আদেশ এসেছিল, সেটা কিন্তু কোনো বিচারিক আদালত থেকে আসেনি, সেটা এসেছিল হাইকোর্ট থেকে। হাইকোর্ট থেকে এই ধরনের কথা ছিল। আর ওটা সেখানে একটা পার্থক্য আছে। পার্থক্য হলো তারেক রহমান ওই সময় ছিলেন সাজাপ্রাপ্ত আসামি, কাজে দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্যের উপর এই ধরনের এমবার্গো দেওয়ার একটা লজিক থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি নন, উনি অভিযুক্ত আসামি। ওনার বিরুদ্ধে অভিযোগ মাত্র তোলা হয়েছে, এখন ওনার বিরুদ্ধে তদন্তই করা হয় নাই, তদন্ত রিপোর্ট ওনার বিরুদ্ধে দেওয়া হয় নাই। তদন্ত রিপোর্টে তুমি অপরাধী না হতে পারেন, ওটা তো ফাইনাল রিপোর্ট হতে পারে। তো সেক্ষেত্রে এই ধরনের আগে ভাগে যদি দেওয়া হয় সেটাকে ঠিক হলো? আমি কিন্তু ক্লিয়ার না আমার কাছে, আমি জাস্ট প্রশ্নটা করছি, আমি উত্তরটা জানতে চাই আসলে এটা ঠিক হলো কিনা। আচ্ছা ঠিক আছে, দিয়েছে নিষেধাজ্ঞা, আমি মানলাম। কিভাবে হয়েছে যে ফেসবুক, টুইটার, ইউটিউব এগুলোতে যেন না থাকে এবং গণমাধ্যম যেন না থাকে, আমি বললাম এই আদেশটা গণমাধ্যম খুব সহজেই পালন করবে। গণমাধ্যম মানে পত্রিকাগুলো, তারপরে টেলিভিশনগুলো পালন করবে খুব সহজে, কোনো সমস্যা নেই। হয়তো বাংলাদেশে যে সমস্ত অনলাইন মিডিয়া আছে তারাও পালন করবে। কিন্তু আপনি ইউটিউব, ফেসবুক, টুইটারকে থামাবেন কিভাবে? তাদের কাছে আপনি বলবেন, বলার পর তারা মানবে? যদি না মানে তাহলে কি হলো? তাহলে আমরা একটা আদেশ আমরা পেলাম, আমরা যে আদেশটা বাস্তবায়ন করা গেল না, লাভটা কি হলো? লাভটা কি হলো? এই কাজটা কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে হয়নি। তারেক রহমানের বক্তব্য প্রচারের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছিল। কেউ কি বাংলাদেশে যারা টেলিভিশন দেখে খবর করে তারা কেউ কি তারেক রহমানের বক্তব্য থেকে বঞ্চিত ছিল? বঞ্চিত বলেন?
তারেক রহমান নিয়মিত স্ট্যান্ডিং কমিটি মিটিং করতেন, তারেক রহমান নিয়মিত লন্ডন থেকে ইউটিউবে ওরা বক্তব্য দিতেন, সেই বক্তব্য ইউটিউবে সবাই দেখত। কেউ আটকাতে পেরেছিল? কেউ তো আটকায় নাই, কেউ তো আটকাতে পারে নাই। এমনকি ওই সরকার থাকতে, মানে আওয়ামী লীগ সরকার থাকতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের আহ্বান করতে তারেক রহমান করেছিলেন। নিশ্চয় মনে আছে, একটা সরকারের জন্য এর চেয়ে বড়, এর চেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য কি হতে পারে? সেই বক্তব্যকে আওয়ামী লীগ সরকার আটকাতে পেরেছিল, প্রচার থামাতে পেরেছিল। তাহলে যে আদেশ মানে পালনযোগ্য নয়, মানে পালন করা অসম্ভব প্রায়, আমি জানি না এর সম্ভব হবে কিনা, সম্ভব হতে ভালো, অসম্ভব প্রায়, সেই আদেশের জন্য আবেদন করা দরকারটা কোথায়? আমি এটা বুঝি না। এটা তো আদেশটাই যদি অকার্যকর হিসেবে থেকে যায় তাহলে কি লাভ? এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। আবার ধরুন এখান থেকে ইউটিউবে প্রচার করলো অথবা আপনার ফেসবুকে প্রচার করলো, আপনি সেই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিতে পারেন। যদি এটা বিদেশি করে আপনি কিভাবে ক্লোজ করবেন? সেই ক্ষমতা তো আপনার নাই, বিদেশি আওয়ামী লীগের লোকজন নাই, তারা তো ওখান থেকে পরিচয় করতে পারে। মাঝখান থেকে হবে কেন বলি, যে জিনিসটা হবে সেটা মারাত্মক। সেটা হলো গিয়ে এখন যেমন ধরেন হাসিনা নানা ধরনের ফোন কল টোল থাকে, কেউ পাত্তা দেয়, মানুষ বিরক্ত সহকারে শুনে। আমি মনে করি হাসিনার টেলিফোন কল যেগুলো ফাঁস হয়, কেউ বিরক্তি সহকারে শুনে, কেউ সন্দেহ সহকারে শুনে। সন্দেহ মানে কি? মনে করে এই ক্রিয়েট করা কিনা কে জানে, এরকম সন্দেহ। যখন ওনার বক্তব্য প্রচার করা বন্ধ করে দেবেন, আপনি তো বলছেন সবগুলো না, কিছু কিছু বন্ধ করবো, ওই কিছু কিছুর মধ্যে কোনটা কিছু কিছু আর কোনটা সবগুলো, কোনটা সাধারণ আর কোনটা বিদ্বেষমূলক, এই বিশ্লেষণ তো মানুষ যেতে পারবে না। তার আগে মানুষ ভয় পেয়ে কিছু আর প্রচার করবে না। তখন কি হবে? মানুষ কিন্তু খুঁজে খুঁজে তার বক্তব্য প্রচার করতে থাকবে। একটা কথা মাথায় রেখে, নিষিদ্ধ মানে আকর্ষণীয়, এটা স্বাভাবিক মানবিক ধর্ম। কেন এটা করতে চান? এটা করার মাধ্যমে আপনাদের বিচার ব্যবস্থা খুব ভালো হবে, নাকি আপনাদের বিচার প্রক্রিয়াটা মানুষের সন্দেহ বাড়বে? আমি মনে করি সংশ্লিষ্ট যারা আছেন তারা একটু দয়া করে ভাবেন। দর্শক, এখনো পর্যন্ত একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ভারতে। হঠাৎ কি হলো যে সাম্প্রদায়িক ইস্যুর একটা ধোঁয়া তুলে তারা সেই ধরনের ঘটনা ঘটাচ্ছে? আমি কয়েকটা শিরোনাম পড়লেই বুঝতে পারবেন যে কি সেই পরিস্থিতি। শিরোনামটা হলো এমন: পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার 3। তার মানে চিন্তা করেন, বাংলাদেশের পতাকা অবমাননা করা হচ্ছে। হাসপাতাল হোটেলের পর এবার কলকাতায় বাংলাদেশি শিল্পী বর্জন, রেজওয়ানা চৌধুরী বন্যা, তার অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে ত্রিপুরার একটি ভিন্ন পরিস্থিতি, যে বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরল ত্রিপুরা, মানে হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদেরকে থাকতে দেবে না, খাইতে দেবে না, সেই সিদ্ধান্ত থেকে সরে গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদ্যমান পরিস্থিতিতে ত্রিপুরা ও কলকাতা থেকে 24 ঘন্টার নোটিশে ফিরিয়ে আনা হলো ওই দুটি মিশনের দায়িত্বরত কূটনীতিককে। দর্শক, আমার মনে হয় যে এটি খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মোহাম্মদ আগরতলা যেই মিশনে হামলা হয়েছিল, সেখানকার হাই কমিশনার আরিফ মোহাম্মদ এবং কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুল রহমানকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে দুজনকে অত্যন্ত কম সময়ের মধ্যে তাদেরকে ঢাকায় যোগদান করতে বলা হয়েছে। সম্ভবত কি সেই পরিস্থিতি সেটি হয়তো জানতে চাওয়া হতে পারে। ভারতে পরিবর্তিত পরিস্থিতিতে তাদের অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 24 ঘন্টা নোটিশে সাড়া দিয়ে ইতিমধ্যে তারা ঢাকায় যোগদান করেছেন। এতে দুই মিশনেই এখন প্রতিনিধি শূন্য হয়ে আছে, এমন একটা অবস্থা। এটা ভালো, ইতিবাচক। তাদের বোধোদয় হয়েছে যে বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরল ত্রিপুরার হোটেল মালিকরা। ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা শিথিলের এই ঘোষণা দিয়েছে। আসলে সম্ভব না। ত্রিপুরা এবং কলকাতা যে পরিমাণ বাংলাদেশিদের উপর নির্ভরশীল, তাদের ব্যবসা বাণিজ্য হোটেল রেস্টুরেন্ট, এটা যদি করেন এটা তাদের ক্ষতি। বাংলাদেশ ক্ষতি হবে কিন্তু সেই মাত্রাটা অনেক কম, কিন্তু তাদের ক্ষতির মাত্রাটা অনেক বেশি। তারা যেটা বলেছে যে তারা হুমকির মুখে এটি সিদ্ধান্ত নিয়েছিল। বলা হচ্ছে যে এইটা তারা হিন্দুত্ববাদী যে বিভিন্ন সংগঠন, তাদের হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নিয়েছিল, এখন তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো। ভালো। আরেকটি ঘটনা খুবই উল্লেখযোগ্য, খুবই দুঃখজনক, যে হাসপাতাল হোটেলের পর এবার কলকাতায় বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে বয়কটের ডাক। কি সেটা? এবার কলকাতার মাটিতে বাংলাদেশি রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়েছে। আগামী 28শে ডিসেম্বর কলকাতা সংলগ্ন মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে 19তম পরিবেশ সচেতনতার মেলা। উদ্বোধনী সন্ধ্যায় শিল্পীর তালিকায় রয়েছেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার অনুরাগী শুধু বাংলাদেশে নয়, পশ্চিমবঙ্গ তো বটে, গোটা বিশ্বে ছড়িয়ে আছে। কিন্তু এখন হিন্দুত্ববাদীদের যেই হুমকি ধামকির মুখে তাকে বয়কটের ঘোষণা দিয়েছে অনেকগুলো সংগঠন। ফলে রেজওয়ানা চৌধুরী বন্যা যাবেন কিনা শেষ পর্যন্ত যদি এই বয়কটের সিদ্ধান্ত থাকে তাহলে বলা মুশকিল। অন্যদিকে বাংলা ট্রিবিউনের খবর হচ্ছে এই: পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননা, গ্রেপ্তার 3। কি হয়েছে? ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে 3 যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায়। তারা 3 জনই বজরং দলের সদস্য। এই সব উগ্রবাদী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় একটি সড়কে সম্প্রতি বাংলাদেশের পতাকা এঁকে তা পা দিয়ে মানানোর অভিযোগ ওঠে। খবর পেয়ে বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আন্দোলনরত যুবকদের মধ্য থেকে প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়, পরে আরো 1 জনকে গ্রেপ্তার করছে পুলিশ। একটা মিশ্র পরিস্থিতি, যে পরিস্থিতি কোনোভাবেই দুই দেশের জন্য মঙ্গলজনক না। শেষ অস্ত্রটিও হারালেন শেখ হাসিনা।
নিজের বিভিন্ন বক্তব্য ফাঁস করে জাতিকে মেসেজ দিতেন তিনি, কিন্তু এবার সেই তরিও ডুবে গেল। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্টের পর বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি যেভাবে সহায়তা করেছে তাতে দেশ এখন একটা নিরাপদ জায়গায় এসেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমির ভবন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিএনসিসি সেনা, নৌ ও বিমান শাখার একদল চৌকস ক্যাডেট বৃন্দ সম্মানিত সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার গ্রহণ ও উদ্বোধনী ফলক উন্মোচন সমাপনান্তে সম্মানিত সেনাবাহিনী প্রধান বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। বক্তব্যের শুরুতে সেনাবাহিনী প্রধান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন 1971 সালে মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী বিএনসিসি ক্যাডেট সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের এবং গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে সকল ছাত্র জনতার আত্মত্যাগকে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন। 2-1 দিনের মধ্যে জাতি কি সুখবর পেতে যাচ্ছে এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। অনেকে এ নিয়ে নানা মন্তব্য করছেন, অনেকে বলছেন নিশ্চয়ই চমকপ্রদ কোনো খবর আছে, আবার কেউ কেউ বলছেন এটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছুই নয়। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন দেশবাসী আগামী 2-1 দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জামায়াতের আমির আরো বলেন, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয় সেটার জন্য আমরা সহযোগিতা করব। জামায়াতের আমির বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে। সংলাপের বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। এর আগে বিকেল 4:15টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আগামী 8 ডিসেম্বর যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। ভারতের সরাসরি সহযোগিতায় এই সমাবেশে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। তারা বলছেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হতে পারেনি, তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে একটি দলের সাথে বন্ধুত্ব করেছে, রাষ্ট্রের সাথে নয়। অনেকে ক্ষুব্ধ হয়ে বলেছেন, জনগণের ক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে গণহত্যাকারী শেখ হাসিনা। সেই হত্যাকারীকে মোদীর সরকার কিভাবে এত সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রশ্ন করেন নেটিজেনরা। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, শেখ হাসিনা কিভাবে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন এটা ভারত বলতে পারবে। তিনি বলেন, আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি যুক্তরাজ্যে এরকম একটা মিটিং আছে, সেখানে শেখ হাসিনা বক্তৃতা দেবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। তিনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা এটা ভালো বলতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ঢাকা ওয়াশিংটনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা কম দেখছে বাংলাদেশ। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বহুমাত্রিক, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্যিক অংশীদার। এছাড়া দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আছে। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সঙ্গে কাজ করছে। রফিকুল আলম বলেন, আমাদের 5 দশকের সম্পর্কে পর্যালোচনা করলে এটা সহজে অনুমান করা যায়। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সঙ্গে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেক সময় পরিবর্তন হয় না। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সঙ্গে কাজ করেছি। আমাদের দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বৈপরীত্য হওয়ার সম্ভাবনা